আসসালামু আলাইকুম। শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসটি নিয়ে আজকে কথা বলবো। এটা আমি আজকে সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব এবং আশা করি এই একটা ভিডিও দেখার পর আপনার যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য এই কৃতদাসের হাসি নিয়ে যত রকম প্রশ্ন আপনার সামনে আসবে ইনশাল্লাহ আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং এই ভিডিওটাই হবে আপনার প্রস্তুতির জন্য বেস্ট। এবং তাছাড়া এই উপন্যাসটি আমাদের অনেকেরই জেনে রাখা দরকার। শওকত ওসমানের কৃতদাসের হাসি এটা প্রকাশিত হয় 1962 সালে। তো একটি উপন্যাস সম্পর্কে যদি আমাদের ভালোভাবে জানতে হয় বা এই উপন্যাসটি যদি আমাদের দীর্ঘদিন মনে রাখতে হয় তাহলে এটার সামারি বা এটা সংক্ষেপ যেই বিষয়টা থাকে, ঘটনাটা থাকে সেটা মনে রাখতে হবে এবং প্রত্যেকটি চরিত্র মনে রাখতে হবে। প্রথমে আমরা জানবো এই উপন্যাসের চরিত্রগুলো এবং তারপর আমরা এটার সংক্ষেপ বর্ণনা বা সংক্ষেপ ঘটনা জানবো। প্রথমে আমরা চরিত্রগুলো জানি। আমি এই উপন্যাসের চরিত্রগুলো 3টা পরিবারে ভাগ করছি এবং প্রত্যেকটা পরিবারের সদস্যের সাথে প্রত্যেকটা পরিবার সদস্যের যে সম্পর্ক আছে এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে আশা করি চরিত্রগুলো খুব সহজেই মনে থাকবে। কিভাবে একটু দেখুন। খলিফা হারুন আর রশিদ হচ্ছে বাগদাদের বাদশাহ এবং এনাকে নিয়েই মূলত এই উপন্যাসটি তৈরি করা হয়েছে। এবং এই খলিফা হারুন আর রশিদের স্ত্রীর নাম হচ্ছে বেগম জোবায়দা এবং খলিফা হারুন আর রশিদের বোন হচ্ছে আব্বাসা এবং খলিফা হারুন আর রশিদ এর বোন জামাই অর্থাৎ আব্বাসার জামাই হচ্ছে জাফর বার্মেকি। এখন একটু খেয়াল করুন, এখানে কিন্তু সবাই পরিবারের সদস্য। যেমন খলিফা হারুন আর রশিদ এর স্ত্রী হচ্ছে বেগম জোবায়দা, তার এরা স্বামী স্ত্রী, এবং আব্বাস এবং তার স্বামীর নাম হচ্ছে জাফর বার্মেকি, এরাও স্বামী স্ত্রী, এবং আব্বাস হচ্ছে খলিফা হারুন আর রশিদের বোন। তাহলে এভাবে মনে রাখলে আপনারা খুব সহজেই এই চরিত্রগুলো মনে রাখতে পারবেন। দ্বিতীয় পরিবারের সদস্যগুলো হচ্ছে মশরুর, তিনি হচ্ছে সেনাপ্রধান। দেখুন ইনি হচ্ছেন কিন্তু রাজকর্মচারী এবং তারপর দ্বিতীয় যিনি হচ্ছেন তিনি হচ্ছেন কবি ইসহাক, তিনি হচ্ছেন রাজসভা কবি, এবং আবু নওয়াস ইনি একজন কবি এবং আতাহিয়া ইনিও একজন কবি এবং পশ্চিমের মোহাফেজ মানে একজন গভর্নর। তো আপনারা এভাবে মনে রাখতে পারেন এই পুরো উপন্যাসে 3জন কবি, কবি ইসহাক এবং কবি আবু নওয়াস এবং কবি আতাহিয়া, 3জন কবির নাম আপনি একজন 3টা মুখস্থ করবেন একসাথে তাহলে মনে থাকবে। এবং মাসরুর তিনি সেনাপ্রধান এবং পশ্চিমের মুহাফেজ মানে গভর্নর, এই 2জন লোক তার খুব সহজে মনে থাকবে। এবং 3 নম্বর রুমে অর্থাৎ 3 নম্বর পরিবারের সদস্য এদের যে সম্পর্কটা এনারা হচ্ছে দাস দাসীর মতো। তো দাস দাসীর মতো হচ্ছে মেহেরজান একজন তিনি ছিলেন দাসী এবং তাতারি তিনি একজন ছিল হাবশি গোলাম এবং বুসায়না হচ্ছে একজন নর্তকী। তাহলে এরা একদম নিম্ন পর্যায়ের লোক। তাহলে আমি এই জন্য এই 3জনকে আমি আলাদা সেট করছি। তাহলে 3টা সেটে আমরা মূলত এই চরিত্রগুলো মনে রাখতে পারি। এখন আসি এই উপন্যাসের সংক্ষেপ ঘটনা। দেখেন খলিফা হারুন আর রশিদ তিনি ছিল একদম কঠোর হৃদয়ের একজন মানুষ, মানে যা বলতেন তাই, তার ভিতরে মায়া দয়া কাজ করতো না। এই জন্য খলিফা হারুন আর রশিদ তার বোন আব্বাসা এবং জাফর বার্মেকি এই 2জন একটা প্রেমের সম্পর্কে জড়িত ছিল। এইটা কোনোভাবে খলিফা হারুন আর রশিদ জানতে পারার পর একটু স্বাভাবিক পর্যায়ে রাগ করার কথা বা রাগ করবে, এটা স্বাভাবিক। খলিফা হারুন আর রশিদ একে না জানিয়ে এরা 2জন এক পর্যায়ে বিবাহ করে ফেলে। এটা একটু অতিরিক্ত, তবুও তো একটু রাগ করার পর্যায়ে বা একটু রাগটা করবে স্বাভাবিক। কিন্তু খলিফা হারুন আর রশিদ এতটাই কঠোর হৃদয়ের মানুষ ছিলেন, তিনি জাফর বার্মেকি মানে তার বোন জামাইকে ডাইরেক্ট হত্যা করে ফেললো। হত্যা করার পর এবং বোনকে তিনি কি করবেন, বোনকে তিনি একদম জীবন্ত কবর দিলেন। তাহলে এটা এতটা ভয়ঙ্কর তিনি একটা অপরাধ করছেন, এই অপরাধ বোধ তাকে সব সময় একটা পীড়া দিত, মানে কষ্ট দিত, মানে সব সময় তিনি একটা উদাস মন ভাব নিয়ে থাকতো, কষ্ট মন ভাব নিয়ে থাকতো, যে সব সময় তিনি এইটাই ভাবতো যে আমি কেন আব্বাস এবং জাফর বার্মেকি হত্যা করলাম। এবং এই যে একটা কষ্টের জায়গা, এই কষ্টের জায়গা থেকে খলিফা হারুন আর রশিদ তিনি তার জীবন থেকে হাসি নামক যে শব্দটা এটা হারিয়ে ফেলে, তাতেও কোনো সমস্যা ছিল না। একদা তার যেই সেনাপ্রধান মানে মশরুর তাকে খবর দিল রাজপ্রাসাদে, এবং সেই রাজপ্রাসাদে খবর দেওয়ার পর মশরুরকে সব ঘটনা খুলে বলল যে আমি মনের ভিতর কোনো শান্তি পাচ্ছি না, আমাকে একটু শান্তির একটা ঠিকানা দাও, আমি যেখানে গেলে একটু শান্তি পাবো।
তো মশটুর বলল, চলেন আমরা একটু চারদিক থেকে ঘুরে আসি, মনটা ভালো লাগবে। ঠিক আছে, মশটুরের কথায় তিনি ঘুরতে গেল। তারপর দুইটা চরিত্র এখন আসবে, এই দুইটা চরিত্র খুবই ইম্পর্টেন্ট, মেহেরজান এবং তাতারি। হঠাৎ করে তিনি যখন ঘুরতে গেলেন, হঠাৎ করে দুইজনের ওই রাজপ্রাসাদের আশপাশ থেকে তিনি মেহেরজান এবং তাতারি এই দুইজনের হাসি শুনতে পেলেন। এখন সাধারণ কথা, একজনের জীবনে হাসি নেই, অন্যজনের মুখে যদি আমরা হাসি শুনি অবশ্যই আমাদের ঈর্ষান্বিত হওয়া স্বাভাবিক। ঠিক তেমনইভাবে খলিফা হারুনুর রশিদ ঈর্ষান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন এবং মশরুরকে তিনি বললেন, তুমি খবর নাও এই যারা হাসতেছেন তারা কারা। এখন আসি এই মেহেরজান এবং তাতারি সম্পর্কে আরেকটু কথা বলে নেই। তা হচ্ছে বেগম জুবাইদার এর খাস বাদী ছিল মেহেরজান এবং তাতারি ছিল হাবশি গোলাম। এই বেগম জুবাইদা তিনি মেহেরজানকে বিবাহ দেন তাতারির সাথে, এটা ছিল গোপনে, অর্থাৎ দাসদাসী, তাদেরকে বিবাহটা ওই রকমের প্রচলিত ছিল না, এজন্য গোপনে বিবাহ দেন এবং রাত্রেবেলা বেগম জুবাইদা এই মেহেরজানকে তাতারির ঘরে পাঠান সাজাই গুজাই। এখানে একটা টুইস্ট হলো, বেগম জুবাইদা এই মেহেরজান এবং তাতারি এদের সম্পর্কের সাথে জড়িত ছিল। যাই হোক, মশটুর সমস্ত খোঁজ খবর নিয়ে তিনি বলল যে মেহেরজান এবং তার নাম তাতারি, তারাই হচ্ছে আমাদের রাজপ্রাসাদের, একজন ছিল হাবশি গোলাম, একজন ছিলেন বাদী, তারা হাসতেছে, তারা বিবাহিত, তারা খুব জীবন নিয়ে সুখী। তিনি রাগান্বিত হয়ে তাদের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর মেহেরজানের তার সৌন্দর্য এবং তাতারির মুখের হাসি দেখে তিনি তাদেরকে হত্যা করতে আর পারলেন না। মেহেরজানের সৌন্দর্যের তিনি প্রেমে পড়ে তাকে উপপত্নী হিসেবে তার রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং তাতারিকে এই রাজ্যের পশ্চিম দিকে একটা বাগান উপহার দেন এই মেহেরজান এর পরিবর্তে। কিন্তু তাতারি তাতে সুখী ছিলেন না, কারণ তার হাসির মূল উপাদান ছিলেন মেহেরজান। তাহলে দেখুন, কৃতদাসের হাসি মূলত এখান থেকে শুরু, মানে কৃতদাস এতদিন হাসতো, কিন্তু মেহেরজানকে এই খলিফা হারুনুর রশিদ তার উপপত্নী বানানোর পর তার জীবন থেকে, মানে তাতারির জীবন থেকে মেহেরজানকে নিয়ে যাওয়ার পর তার জীবনের হাসিটা চলে গেল। যাই হোক, একটা পর্যায়ে পশ্চিমের মুহাফেজ খবর নিয়ে আসলো যে খলিফা হারুনুর রশিদের কাছে যে আপনার যেই কৃতদাস ছিল তিনি তো এখন আর হাসে না, কারোর সাথে কথা বলে না, এখন তার হাসি আর মুখে নাই, কারণ হচ্ছে তার জীবনে মেহেরজান নাই। যাই হোক, এই কবি তারাও নিয়ে এটা নিয়ে আলোচনা করতে লাগলো যে কেন তার জীবনে হাসি নেই, কারণ তার জীবনে মেহেরজান নাই, তার জীবনের এটাই হাসির উপাদান ছিল, এখন যেহেতু তিনিও নাই হাসিও নাই। সমস্ত কথা শুনে রাজা হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ খুব রাগান্বিত হলেন এবং তিনি বলেন, আমি দিরহাম দিয়ে আমি হাসি কিনে নিব। তারা চলে গেলেন ওই রাজ্যের পশ্চিমে যেখানে তাতারি ছিল। তাতারির কাছে যাওয়ার পর তাতারিকে বলল, তুমি হাসো। তাতারি তো হাসবে না, স্বাভাবিক। তাতারিকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তাতারি আর হাসলো না, কারণ হচ্ছে আত্মা থেকে, মানে ভিতর থেকে আসলে হাসিটা আসে, কিন্তু তাতারির ভিতরেই শান্তি নেই। সেহেতু রাজা তাকে একটা লাস্ট ওয়ার্নিং দিল যে আমাকে এই যে কবি তার সাথে, মানে অর্থাৎ খলিফা হারুনুর রশিদের সাথে এই চারজন গিয়েছিল, যেমন মশরুর, কবি, ইসহাক, আবু নওয়াস এবং আতাইয়া, এরা সবাই গিয়েছিল মানে খলিফা হারুনুর রশিদের সাথে। তিনি বড় মুখ করে বলেছিলেন আমি এই তাতারিকে হাসাবো, মানে খলিফা হারুনুর রশিদ বলেছিল, কিন্তু পারে নাই। যাই হোক, তাকে লাস্ট ওয়ার্নিং দিল, তোমাকে সুযোগ দিলাম, তুমি পরবর্তী আমি আসবো তখন তুমি হাসবা, ঠিক আছে। এখন খলিফা হারুনুর রশিদ এবং বুসায়না একটা চরিত্র তাকে পাঠাই দিল যে তুমি যাও তোমার সৌন্দর্য দিয়ে এই তাতারিকে পাগল করো, কিন্তু বুসায়না তিনি পারল না তার সৌন্দর্য দিয়ে তিনি এই তাতারিকে পাগল করতে, এবং অপমান বোধ করে এই বুসায়না তিনি আত্মহত্যা করল। এখন এই চরিত্রটার এখানে সমাপ্ত ঘটে এবং আত্মহত্যা করার পর যখন দ্বিতীয়বার যখন খলিফা হারুনুর রশিদ আবার সেই তাতারির কাছে গেল, তাতারির কাছে যাওয়ার পর এখন ঘটনাটা ঘটল যে তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন, আগের চাইতেও বেশি নিশ্চুপ। যাই হোক, তাকে অনেক অত্যাচার করার পর তাকে এখন বন্দি পাঠশালা জেলখানায় দেওয়া হলো, সেখানে অত্যাচার করলো, তুমি হাসো, মানে মূল লক্ষ্য ছিল কৃতদাসের হাসি, হাসিটা ফিরিয়ে আনা, কিন্তু তাতারি কোনোভাবেই হাসবে না।
শেষ পর্যন্ত বাদশাহ হারুন রশিদ আর একটা চাল খেললো, সেটা হলো মেহেরজানকে পাঠাইলো যে তুমি দেখো তাতারির মুখে হাসি ফুটাতে পারো কিনা। মেহেরজান গেল, তাকে অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু তারপরও তার মুখে হাসি নেই। কিন্তু একটা পর্যায়ে মেহেরজান তার কষ্ট দেখে, মানে তাতারির কষ্ট দেখে তিনি আবার পুনরায় দুর্বল হয়ে পড়লো। এই দুর্বলতা দেখে খলিফা হারুন রশিদ তার আশেপাশে তার যে কর্মচারী তাদেরকে বলল, মেহেরজানকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার সাথে সাথেই তাতারি বলল মেহেরজান, মেহেরজান বলে তাকে ডাক দিল এবং বাদশাহ হারুন রশিদকে বলল, আপনি দিরহাম দিয়ে সব কিনতে পারবেন, কৃতদাস কিনতে পারবেন, কিন্তু আপনি কৃতদাসের হাসি কিনতে পারবেন না। এই রকমের টাইপের একটা ডায়লগ দিল এবং ডায়লগ দেওয়ার পরে তিনি শেষ পর্যন্ত তার সমাপ্ত ঘটে জীবনের, ঘটলেও কিন্তু কৃতদাস কখনো আর হাসিনি। অর্থাৎ এই পুরো উপন্যাসটি ছিল কৃতদাসের হাসি নিয়ে। অর্থাৎ একবার তার জীবনে হাসি ছিল, হঠাৎ করে মেহেরজান চলে যাওয়ার কারণে তার জীবন থেকে হাসি চলে গেল এবং একটা পর্যায়ে গিয়ে খলিফা হারুন রশিদ চেষ্টা করলো হাসি ফিরিয়ে দেওয়ার, কিন্তু আর পারল না। এটাই ছিল কৃতদাসের হাসি উপন্যাসের সংক্ষিপ্ত ঘটনা। এবং কবি ইসহাক, আবু নওয়াজ আতাহিয়া এদের কিছু কিছু ডায়লগ ছিল, যেগুলো আপনারা যখন এটা ডিটেইলে পড়বেন তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। আশা করি একটি উপন্যাস সংক্ষেপভাবে মনে রাখার জন্য যতটুকু কথা জানার প্রয়োজন আমি চেষ্টা করেছি সেটা বলার। যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।